সেই দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি শনিবারের আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকারে। পরবর্তী 1.5 ঘন্টার মতো সময় আমি আবুরুজ আপনাদের সাথে থাকবো। অনিবার্য কারণবশত অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হওয়ার কারণে আন্তরিক দুঃখিত। তো এই যে অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে আমরা ব্রিটেনের বিভিন্ন আইন, বিশেষ করে ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ফ্যামিলি ল নিয়ে কথা বলে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন। টেলিভিশনের পর্দায় যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে রিং করে আমার সাথে কথা বলতে পারেন এবং আইনের বিষয়ে যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তবে একটা জিনিস মনে রাখবেন যে আমরা যখন কোনো পরামর্শ দিই সেটাকে একটা প্রাথমিক ধারণা হিসাবে আপনারা নেবেন, কারণ আমরা আপনাদের কোনো কাগজপত্র দেখার সুযোগ নাই। সামনাসামনি বসে বিভিন্ন প্রশ্ন করে আপনাদের কেসের ব্যাপারে সম্যক জ্ঞান নেওয়ারও কোনো অবস্থাতে আমরা নাই। এজন্য আমাদের উপদেশের উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শের কোনো বিকল্প নাই। আর একদিন পরই আগামী মাস থেকে শুরু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, যে মাসে আমরা বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্যে আমরা প্রাণ দিয়েছিলাম, বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছিলাম। সেই মাস আসছে। আবার একই মাসে আমাদের জন্য আসছে বরকতের মাস, রমজানের মাস। আমরা জানি সারা বিশ্বের কোটি 200 কোটি মুসলমান তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রমজানের জন্যে। একজন কলার যুক্ত হচ্ছেন, কলার নিয়ে আবার ফিরে আসছি আলোচনায়। হ্যালো কলার। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলেন। আমার প্রশ্ন হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন দুইজন রেফারি লাগে। জি, তারা কি ধরনের মানুষের সুবিধা? আচ্ছা, দুজন যারা থাকবেন রেফারি, তার মধ্যে একজন হতে হবেন যিনি প্রফেশনাল, পেশাজীবী, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাকাউন্টেন্ট, টিচার, এই ধরনের একজন পেশাজীবী হতে হবে একজন। আরেকজন পেশাজীবী না হলেও চলবে, কিন্তু তার বয়স হতে হবে 25-এর উপরে। এই দর্শকবৃন্দ, আমরা যেটা বলছিলাম প্রাথমিকভাবে, যে আমাদের আগামী মাস যেটা শুরু হচ্ছে আগামীকাল থেকে, এটা একটা বরকতের মাস হবে, কারণ আমাদের রমজান এই মাস থেকেই শুরু হবে এবং বিশ্বের কোটি কোটি মুসলমান এই মাসে তারা আগামী 1 মাস তারা সিয়াম সাধনা করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। তো সারা মুসলিম বিশ্বে এটার একটা বিশেষ গুরুত্ব আছে। দেখি কোন কলার যুক্ত হচ্ছে। হ্যালো কলার। ফর্মটা কি হ্যান্ড রাইটিং এর না অনলাইনে ফর্ম, যেন A1 যেটা? সরি ভাইয়া, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বললেন? যেন ওই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কি ওই অনলাইন না ওই হ্যান্ড রাইটিং ফর্ম? অনলাইন এটা ফর্মটা অনলাইন ফর্ম, অনলাইনে ফর্ম পাবেন আপনি। যারা রেফারি দিবে এরা কিভাবে ফর্ম পায়? রেফারির জন্য যেটা হবে, আপনি যখন ফর্মটা কমপ্লিট করবেন, ওখানে তাদের ফর্মের জন্য 2টা পাতা আপনি আপলোড করতে পারবেন। তারপরে করে বিভিন্ন ডকুমেন্টের সাথে আপনি পরে এটা পাঠিয়ে দেবেন। আপনি ওখানে গেলে এটা সবই এক্সপ্লেন করা আছে। এটা খুব একটা কঠিন নয়, আপনি দেখবেন সব কিছু ব্যাখ্যা করা আছে। আপনাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের জন্য তারা ডাকবে। ওকে, ঠিক আছে। আসসালাম। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি। আমরা দেখছি যে আমরা গত সপ্তাহে বেশ কিছু আপডেট আমরা দিয়েছিলাম। এই সপ্তাহের ভিতরে তেমন বেশি কোনো ঘটনা ঘটেনি। যেটা নিয়ে আমরা হয়তো আজকে কথা বলবো সেটা হচ্ছে যে একটা নতুন ভিসার কথা বলা হয়েছে, যেটা আমরা জানি, যেটা তারা বলে যে যারা খুবই ট্যালেন্টেড, যারা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করেছে, তাদের এদেশে আসার একটা সুবিধা।
যেটা তারা বলে যে হাই পোটেনশিয়াল ইন্ডিভিজুয়াল ভিসা। এই ভিসাতে যারা বিদেশের নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিগ্রি নিয়েছেন তাদের জন্যে এই ভিসা, এবং তারা কতদিনের জন্য এখানে আসতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে যারা পিএইচডি কিংবা এই লেভেলের পড়াশুনো করেছেন এই সমস্ত উচ্চমানের বিশ্ববিদ্যালয় থেকে তারা 3 বছরের ভিসা পাবেন। আর অন্য যারা পিএইচডি করেননি অথবা মাস্টার্স করেছেন তাদের জন্যে তারা 2 বছরের ভিসা পাবে। তো এখানে তাদের জন্য যে সুবিধা সেটা হচ্ছে যে এই ভিসা পেতে গেলে যে কোনো স্পন্সরের দরকার নাই, এবং তারা সেলফ এমপ্লয়েড হবে এবং তারা এখানে এসে তারা কাজ খোঁজ করবে এবং তারা এখানে আসতে পারলে সে ভলান্টারি বা অ্যাডহক ওয়ার্ক তারা কাজ করতে পারবে এবং সাথে তারা ফ্যামিলি নিয়েও আসতে পারবে। তাহলে দেখা যাচ্ছে এটা একটা বিরাট সুবিধা যে আপনাকে এখানে কাজ বা স্পন্সরশিপ এগুলো কিছুই দেখাতে হচ্ছে না। আপনি সরাসরি পিএইচডি পর্যায়ের পড়াশোনা করা থাকলে আপনি 3 বছরের ভিসা পাচ্ছেন, এবং অন্য ডিগ্রি মাস্টার্স বা অন্য গ্র্যাজুয়েশন থাকলে আপনি 2 বছরের ভিসা আপনি পাচ্ছেন। এখন এখানে দেখতে হবে যে তাদের একটা বিশ্ববিদ্যালয়ের লিস্ট আছে, যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি ডিগ্রি অর্জন করেন তাহলে আপনাকে এই ভিসাটা দেওয়া হবে। দুঃখজনক হলেও সত্যি যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান বা ভারত থেকে কোনো বিশ্ববিদ্যালয় এখানে নাই। আমরা ম্যাক্সিমাম দেখছি আমেরিকা, ফ্রান্স বা অন্যান্য দেশ থেকে, কানাডা থেকেও আছে, এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে, অস্ট্রেলিয়া থেকে, হংকং থেকেও আছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি পড়াশোনা করেন, এখান থেকে ডিগ্রি অর্জন করেন তাহলে আসতে পারেন। সাউথ কোরিয়াও আমরা দেখতে পাচ্ছি, চায়না, সাউথ কোরিয়া সবাই কিন্তু লিস্টে আছে, সিঙ্গাপুরও আছে, বিশ্ববিদ্যালয়গুলির নামও দেওয়া আছে। এই সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি ডিগ্রি অর্জন করেন তাহলে আপনি এখানে আসতে পারবেন। সুইজারল্যান্ডও আছে, জার্মানিও আছে, ফ্রান্সের কথা আগেই আমি বলেছি, আর অস্ট্রেলিয়া তো আছেই। তো আমাদের বাংলাদেশ থেকে কিন্তু নাই, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে নাই। এশিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে চায়নার কথা বলা হয়েছে, চায়নার কতগুলো বিশ্ববিদ্যালয়ের নামও উল্লেখ করা আছে, জাপানও আছে, জাপানের তালিকা আছে, সিঙ্গাপুর আছে, সাউথ কোরিয়া আছে, হংকং আছে। এছাড়া সবই আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন। তো এই সমস্ত দেশ থেকে যারা গ্র্যাজুয়েশন নেবেন এবং তাদেরকে এই অ্যাপ্লিকেশনের আগের 5 বছরের ভিতরে এই ডিগ্রিটা অর্জন করতে হবে। তো এই ডিগ্রি অর্জন করার পরে তারা যদি অ্যাপ্লাই করে, ওই যে বললাম কোনো স্পন্সরের প্রয়োজন নাই, তারা ভিসা পেতে পারেন এবং এখানে এসে তারা পিএইচডি যদি করা থাকে তবে তারা 3 বছর, অন্য ডিগ্রি থাকে তারা 2 বছর, এরকম পর্যায়ে তারা এখানে থাকতে পারবেন। তো আমাদের এখন একটা ব্রেকের সময় হয়েছে, আমরা ব্রেকের দর্শকবৃন্দ বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। বিজ্ঞাপন বিরতির আগে আমরা কিছু আপডেট নিয়ে আমরা কথা বলছিলাম, বিশেষ করে যে ভিসার কথা বলছিলাম যে আপনি বিদেশের উন্নত মানের বিশ্ববিদ্যালয় থেকে যদি পড়াশোনা করে আসেন তবে আপনি ব্রিটেনে প্রবেশের অধিকার পাবেন, 3 বছর বা 2 বছরের ভিসা পেতে পারেন এবং আপনাকে কোনো কাজ বা কোনো স্পন্সর দেখাতে হবে না, এবং সেখান থেকে এটা খুব সহজ হবে। কারণ যেটা চাচ্ছে বর্তমান গভর্নমেন্ট, হাইলি ট্যালেন্টেড, হাইলি কোয়ালিফাইড মানুষদেরকে এই দেশে অ্যাট্রাক্ট করার একটা প্রচেষ্টা নিয়েছে। কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময় তারা হাইলি স্কিল মাইগ্রেশন কিংবা বিভিন্ন রুটে তারা চেয়েছিল যে ট্যালেন্টেড কোয়ালিফাইড লোক এদেশে আসুক, কিন্তু সেই হিসাবে তাদের যে আশা ছিল সে আশা পূরণ হয়নি। এখন দেখা যায় এখানে তারা একটা ক্যাপিংও আছে, তারা বছরে 8,000-এর মতো স্টুডেন্ট বা 8,000-এর মতো এরকম কোয়ালিফাইড লোকদেরকে তারা দেবে। তো আমরা আশা করি হয়তোবা আমাদেরও বাংলাদেশি কমিউনিটির কেউ যদি সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার সুযোগ পান, তাদেরকে মনে রাখতে হবে যে তাদের এখন ব্রিটেনে আসার একটা সুযোগ হয়ে গেছে।
এবং দুঃখজনক যে বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়া থেকে কোনো বিশ্ববিদ্যালয়ই এই লিস্টে নাই। তো সেটা আমাদের দেখতে হবে যে আসলে আমাদের দেশগুলিতে পড়াশোনার মান কোথায় গিয়ে পৌঁছেছে। এই যে প্রায় আমরা শুনি, প্রায় বলা হয় যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং অবশ্যই আমি গর্ব অনুভব করি একটা ঐতিহ্যবাহী একটা বিশ্ববিদ্যালয়, এরকম একটা যার ঐতিহ্য আছে, সংগ্রামী ঐতিহ্য আছে, যারা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন এবং প্রতিটা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন সব কিছুর সাথে যারা জড়িত ছিল, তার নেতৃত্ব দিয়েছে, সেরকম একটা বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্র। আমি নিশ্চয়ই গর্ব অনুভব করি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কি ওই পর্যায়ে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এটা নিয়ে আসলে কনফিউশন আছে। অনেকে মনে করে যে এই বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান এত উন্নত মানের ছিল, এত ভালো ছিল পড়াশোনার, এটার জন্য বোধহয় তাকে অক্সফোর্ডের সাথে তুলনা করা হতো। আসলে সেটা নয়। যতদূর আমি জানি, যতটুকু আমার জ্ঞান, যে যারা অক্সফোর্ড, কেমব্রিজ, বিলাতে যারা অক্সফোর্ড, কেমব্রিজ এবং ডারহাম এই তিনটে বিশ্ববিদ্যালয় নিয়ে যারা জানেন বা পড়াশোনা করেছেন, তারা জানবেন এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কলেজিয়েট সিস্টেম, মানে এই প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন এদেরকে এই বিশ্ববিদ্যালয়ের অধীনের কোনো না কোনো কলেজের সদস্য হতে হয়। এখানে এই অক্সফোর্ডের কলেজ, কেমব্রিজ বা ডারহামের কলেজগুলি কিন্তু ঠিক আমরা প্রচলিত অর্থে যে কলেজ মনে করি সেরকম কলেজ নয়। এটা আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের হলগুলির মতো। তো এই সমস্ত কলেজগুলিতেই ছাত্ররা থাকে, তারা সেখানে থাকে এবং কলেজটি তাদের প্রাইমারি গার্ডিয়ানের রোল প্লে করে। কোনো কোনো কলেজে কিছু কিছু পড়াশুনোর টিউশনের ব্যবস্থা আছে, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য কিছু টিউশন সাপোর্টের ব্যবস্থা আছে, লাইব্রেরি আছে, কিন্তু মূলত কলেজে তাদেরকে থাকতে হয় এবং কলেজ তাদের গাইডেন্স। এটা কারণ এই বিশ্ববিদ্যালয়গুলি হচ্ছে রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয়। তো যখন কলকাতা বিশ্ববিদ্যালয় করা হয় তখন কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু রেসিডেন্সিয়াল ছিল না, কোনো নিয়ম ছিল না যে ছাত্রকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই থাকতে হবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করা হয় তখন বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের 5 মাইলের ভিতরে ছাত্রকে থাকতে হবে এবং অধিকাংশ ছাত্রই আমরা জানি যে তারা বিভিন্ন হলে থাকতো এবং এই হলগুলি হচ্ছে, যেটা আমি বললাম, অক্সফোর্ড, কেমব্রিজ বা ডারহামের কলেজের মতো। তো সেই কারণেই আমরা বলা হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড, কারণ প্রাচ্যে এই ভারতবর্ষে এই সিস্টেমটা আগে ছিল না। আবার আমরা ফিরে আসবো, একটা কল নিয়ে নিই। হ্যালো কলার। জি কলার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা জানতে চাইছিলাম যে আমি 9 মাস হয়েছে আমার ওয়াইফের স্টেশন হয়েছে। জি, তো এর কথা না কিছু জানান না। আপনি কি FLR AP দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন? আপনার ফর্ম, স্টেশন করাইলাম। আপনি যে ফর্মটা ব্যবহার করেছেন সেই ফর্মের নাম জানেন? এটা কি FLR AP? জি। FLR AP ফর্ম যদি হয় তো এইটাতে হোম অফিসের কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। এটা 1 সপ্তাহ তো দিতে পারে, আবার 2 বছরও রাখতে পারে। ওদেরকে চিঠি লিখলে ওরা বলবে যে সরি, তোমাকে আপডেট দিতে পারছি না, এটা একটা টাইম ফ্রেম নাই, তো এটা হবে। তো আপনি তবুও একটা চিঠি দিয়ে জানতে চাইতে পারেন যে কেন এত সময় লাগছে। তবে ওই যে যেটা বললাম যে কোনো টাইম ফ্রেম নাই এটা। জি, আমার সলিসিটর বলছে যে এটা কোনটা, এবার আমি জিজ্ঞাই মুখে তাই ওই যে 6 মাস থেকে 1 বছরের ভিতরে তারা এটা রেজাল্ট দেয়। জি, ওরা এমনি বলে 6 মাস, কিন্তু ওদের কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম নাই। এই কারণে 6 মাসও লাগতে পারে, 9 মাসও লাগতে পারে, 12 মাসও লাগতে পারে, আবার 1.5 বছরও লাগতে পারে। জি জি জি, আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি চিঠি দিয়ে জানতে চাইতে পারেন যে তারা কোনো আপডেট আছে কিনা। এটা ইমেল দিয়েছিল, তারা ইমেলের রিপ্লাই দিয়েছে, তারা ইমেল খালি খাইছে। জি, তারা ওইটাই হয়তো বলবে যে এর কোনো টাইম ফ্রেম নাই, আমরা আমাদের সুবিধা অনুযায়ী যখনই সম্ভব তোমাকে আমরা এটার একটা জবাব দিব। জি, এটা আর কোনো সুযোগ নাই না?
জি না, এটা যদি কোনো ইমার্জেন্সি হয়, যেমন আপনার ওয়াইফের যদি বাইরে যাওয়ার দরকার পড়ে, তো সেটা নিয়ে আপনি লিখতে পারেন, বলতে পারেন যে আমার পক্ষে আমি দেরি করা সম্ভব হচ্ছে না, আমাকে বাইরে যেতে হচ্ছে। সেক্ষেত্রে তারা হয়তো এটাকে ফাস্ট ট্র্যাক করতে পারে। জি, আমরা একটা টিকিট কাটলাম বাংলাদেশে এবার লাগে, আর 3 মাস বাকি আছে, এটা দিয়ে কিচ্ছু করা যাবে না। জি, কি দিয়ে? যখন বাংলাদেশে এবার লাগে, তাহলে আম্মা বেমার। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি 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 লিখতে পারেন, বলতে পারেন যে আপনার আম্মা অসুস্থ, আপনাদের দ্রুত দেশে যেতে হবে, তারা তাড়াতাড়ি সিদ্ধান্ত দেয় কিনা চেষ্টা করতে পারেন। জি জি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সুই দর্শকবৃন্দ, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ওই প্রাচ্যের অক্সফোর্ড, তো সেই হিসেবেই কিন্তু বলা হয় ঢাকা ইউনিভার্সিটি যে অক্সফোর্ড অফ দ্য ইস্ট, কারণ এই বিশ্ববিদ্যালয়ে প্রথম ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসে থাকা বা থাকার জন্যে স্টুডেন্ট প্রত্যেকেই কোনো না কোনো হলের সাথে অ্যাটাচ হতে হবে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি ছিলাম মহসিন হলের সাথে অ্যাটাচ, যেরকম কোনো না কোনো হলের সাথে ছাত্রকে অ্যাটাচ থাকতে হয়। এখন তো বাংলাদেশে বোধহয় সব বিশ্ববিদ্যালয়েই এই ধরনের সিস্টেম আছে। আমি জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই রকম ব্যবস্থা, জাহাঙ্গীরনগরে তো এরকম ব্যবস্থা আছে। এখন সবই ওই ধরনের ব্যবস্থা, কিন্তু ওইগুলিকে আর প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় না। আর এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি বলার জন্যে অনেকের মনে ওই একটা মান নিয়ে একটা কথা ওঠে, এবং তারা তখন মনে করে এটা বোধহয় ওই সময় খুবই উন্নত মানের ছিল। আমি বলছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান ছিল না, একটা সময় অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান অনেক উচ্চ পর্যায়ে ছিল, কিন্তু নানা কারণে এবং একটা রাজনৈতিক কারণে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের মান আর আগের মতো নয়। বাংলাদেশে এখন আনফর্চুনেটলি কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান আমরা দেখেছি যে সরকারি বিশ্ববিদ্যালয় যেতে কম। বিশ্ববিদ্যালয়ে এত বেশি রাজনীতি হয়, এত বেশি দুর্নীতি চলছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে, যে কোনোভাবেই আর মান রক্ষা করা সম্ভব না। সেশন জট একটা বিরাট ব্যাপার। আমিও নিজেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার 2 বছর লস হয়ে গেছে, কারণ 2 বছর পরীক্ষা পিছাতে দেখা গিয়েছে যে অনার্সে 1 বছর, মাস্টার্সে 1 বছর, মোট 2 বছর আমাদের লস হয়ে গেছে। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আমরা যে বিষয়ে আমরা কথা বলছিলাম, যে এই যে তারা যে হাই পোটেনশিয়াল যে ভিসা তারা দিচ্ছে, আমরা মনে করি এর ভিতরেও আমাদেরই বাংলাদেশের অনেক ভালো ছাত্র যারা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং এই লিস্টেড ইউনিভার্সিটিতে তারা কেউ না কেউ নিশ্চয়ই পড়াশোনা করেছেন, তারা চাইলে এখন এই নতুন ভিসা আইনের আওতায় তারা এই সুবিধাটা নিয়ে তারা এই দেশে আসতে পারবেন। আজকে আমাদের যদি সুযোগ থাকে তাহলে আমরা বাচ্চাদের অ্যাপ্লিকেশনে কথা বলবো, বিশেষ করে যেটাকে আমরা বলি বেস্ট ইন্টারেস্ট অফ চিলড্রেন। এই জিনিসটা কি, এটা কিভাবে নির্ধারণ করা হয়, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। 1989-এ ইউনাইটেড নেশন জাতিসংঘের একটা কনভেনশন হয়েছিল বাচ্চাদের জন্যে। তো ব্রিটেন, ইউনাইটেড কিংডম, তারা কিন্তু এই যে আন্তর্জাতিক যে কনভেনশন, তারা কিন্তু একটা সিগনেটরি, তারা এখানে স্বাক্ষর দিয়েছে, এবং সেটার কারণে ব্রিটেনে এখন এই বাচ্চাদের ইন্টারেস্টটাকে দেখা হচ্ছে। এবং এই কারণে আমরা দেখলাম যে ব্রিটেনে তারা একটা গভর্নমেন্ট তাদের একটা পলিসি ডকুমেন্ট, যেটাকে তারা বলে এভরি চাইল্ড ম্যাটার্স, এটাকে পাবলিশ করে। এবং পরবর্তীকালে 2009-এর যে অ্যাক্ট, সেই অ্যাক্টের সেকশন 55-এ বলা হয়েছে যে যে কোনো বাচ্চা যদি এই দেশে থাকে, তবে তার ওয়েলফেয়ার প্রমোট করা সেক্রেটারি অফ স্টেট তার দায়িত্ব, তার ওয়েলফেয়ার প্রমোট করা। সেখান থেকে আমরা বেস্ট ইন্টারেস্ট দেখছি, এবং বেস্ট ইন্টারেস্টেরই ভিত্তিতে আমরা দেখতে পেলাম যে নানা ধরনের আইনের পরিবর্তন হয়েছে। এই মুহূর্তে আমরা জানি যে কোনো বাচ্চা যদি এই দেশে 7 বছর থাকে, তবে ওই বাচ্চার জন্যে নানা রকম সুবিধা আছে। বিশেষ করে যেটা হয় যে বাচ্চার যদি এদেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল না হয়, তবে ওই বাচ্চাকে এদেশে থাকার অনুমতি দেওয়া হয়। যেহেতু বাচ্চা একা থাকতে পারবে না, ওই বাচ্চার কারণে তখন বাচ্চার পুরো পরিবারই এদেশে থাকার সুবিধা পায়। কোনো কারণে যদি বাচ্চা 7 বছর না থাকে, বা বাচ্চা যদি অন্য কোনো কারণ থাকে, যেমন ধরুন বাচ্চা হয়তো অসুস্থ বা বাচ্চার অন্য কোনো প্রবলেম আছে, তবে কি যেটা হয়, সেই বাচ্চাকে তার বেস্ট ইন্টারেস্ট অ্যানালিসিস করে
তার অ্যাসেসমেন্টে সেই বাচ্চাকে বলা হয় বাচ্চা দেশ থেকে যাবে না, এবং সেই বাচ্চার জন্য পুরো ফ্যামিলি থাকার সুযোগ সুবিধা পায়। বাচ্চা যদি ব্রিটিশ হয় সেক্ষেত্রে কিন্তু আরও একটা বিশেষ সুবিধা আছে, কারণ এখানে বারবার কোর্ট বলেছে যে একটা ব্রিটিশ বাচ্চা এই দেশ থেকে চলে যাবে এটা কখনোই তারা রিজনেবল বলে মনে করে না। তা আইনের পরিভাষা যেটা হয় যে বাচ্চার এই যে একটা চলে যাওয়াটা হাইপোথেটিক্যাল কিনা, যদি আমরা আনুমানিকভাবে ধরে নিই বাচ্চা চলে যেতে হবে, তাহলে কি হবে, তাহলে কি তার চলে যাওয়াটা কি রিজনেবল হবে? তো সেই হিসাবে তখন কিন্তু আমরা দেখি যে কীভাবে এই বাচ্চার উপরে ভিত্তি করে পুরো পরিবার বা পরিবারের কাউকে না কাউকে এদেশে থাকার জন্যে অনুমতি দেওয়া হচ্ছে। তো এটা নিয়ে অনেক সমালোচনা আসছে, যেটা বলা হয় যে বাচ্চার হাতা, তার কোটের হাতা ধরে ঝুলে অন্যরা বেনিফিট নিচ্ছে। এটা নিয়ে বিভিন্ন সময় হোম অফিস তারা বিভিন্ন সমালোচনা করেছে, এই সমস্ত আইনে সংশোধনীয় করা উচিত, এটা নিয়েও নানা ধরনের প্রতিকার আছে। আপনারা জানেন এরকম আমরা বলেছি যে হিউম্যান রাইটসের ফ্যামিলি যে অ্যাসপেক্ট সেটা নিয়ে কিন্তু পরিবর্তন করার কথা ভাবছে বর্তমান সরকারও ভাবছে, কনজারভেটিভ দলরাও ভাবছে, এবং নাইজেল ফারাজের রিফর্ম পার্টি তো আরও কয়েক ধাপ এগিয়ে আসে। তো আমরা জানি না এই ধরনের আইনগুলির ভবিষ্যৎ কী হবে, তবে আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে এই 7 বছর একটা বাচ্চা এই দেশে থাকলে খুব কম ক্ষেত্রেই হোম অফিস বলে যে বাচ্চা চলে যাওয়াটা রিজনেবল। যদিও আমরা দেখেছি যে এখানে যে সুপ্রিম কোর্টে জাজমেন্ট আছে কে ও কেসে, সেই কেসটা যদি হুবহু অনুসরণ করে হোম অফিস, তাহলে কিন্তু এই গ্রাউন্ডে কারোরই ভিসা পাওয়াটা সম্ভব না। তো যেটা ভালোর ব্যাপার, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এটার ইন্টারপ্রিটেশন খুবই, আমরা বলবো যে খুবই ফ্রেন্ডলি ওয়েতে এটা হচ্ছে, এবং সেটার কারণে আমরা বলবো যে এটা উদারভাবে লিবারাল ওয়েতে এটা ইন্টারপ্রিটেশন হয়ে অনেকেই কিন্তু ভিসা পাচ্ছে। এবং এখন আমরা প্রায় ধরেই নিতে পারি যে 7 বছর কেউ এদেশে থাকলে বাচ্চা নিয়ে, এবং বাচ্চা যদি এদেশে জন্মায় বা না জন্মালো যদি বাচ্চা আন্ডার এজ হয় এবং 7 বছর থাকে, তাহলে এটা প্রায় নিশ্চিত যে বাচ্চা ভিসা পাবে। আমরা প্রায় দেখেছি অনেক ক্ষেত্রে যে মামলা হয়তো মোকদ্দমা হয়তো আদালতে আছে, আদালতে থাকা অবস্থায় যিনি অ্যাপ্লিকেন্টের বাচ্চার এদেশে 7 বছর হয়ে গেছে, তখন দেখা গিয়েছে হোম অফিসের কাছে রিপ্রেজেন্টেশন করলে তারা কেসটা ফেরত নিয়ে গিয়ে ভিসা দিয়েও দিয়েছে। যদিও এর পিঠে এমনও কিছু ঘটনা আছে যেখানে তারা ভিসা দিতে অস্বীকার করেছে। তবে যেটাই হোক, আমরা বলবো যে এই আইনটা আছে, এবং আরও এটার সাথে 2টো আইন আছে যেটা মনে রাখতে হবে, যে বাচ্চার যদি এদেশে জন্ম হয় তো বাচ্চা কিন্তু 7 বছর পরে সরাসরি ইনডেফিনিট লিভ টু রিমেন পেতে পারে। আর বাচ্চা জন্ম হয়ে দেশে 10 বছর থাকলে বাচ্চা সরাসরি ব্রিটিশ নাগরিক হিসাবে রেজিস্ট্রেশন করতে পারবে। আর বাচ্চা যদি 7 বছর এদেশে থাকার পরে যদি সে ভিসা পায়, তবে তার ফার্স্ট এক্সটেনশনের পরে সেকেন্ড এক্সটেনশনের সময়, অর্থাৎ ভিসা পাওয়ার 5 বছর পরে যদি তখনও বাচ্চা আন্ডার এজ থাকে বা 5 বছর পরে কিন্তু বাচ্চাকে সরাসরি আইএলআর পাওয়ার একটা সুযোগ আছে। এর মধ্যে তারা কিন্তু আরও কিছু কনসিডারেশন দিয়েছিল এটার সাথে রিলেটেড। তো আমরা দেখলাম যে বেস্ট ইন্টারেস্ট অ্যানালিসিস করে এটার বেনিফিট খালি বাচ্চারা পাচ্ছে তা নয়, এটার বেনিফিট কিন্তু বাচ্চার পিতামাতা বা অন্য ফ্যামিলি মেম্বারও কিন্তু পাচ্ছে। আমরা গতদিন এই বাচ্চাদেরকে নিয়েই আরেকটা প্রভিশন একটুখানি টাচ করেছিলাম, আমরা সেখানে আজকে আরেকটু কথা বলি। এটা হচ্ছে ইমিগ্রেশনের রুলের প্যারাগ্রাফ 297। এই 297 অনুযায়ী বাচ্চাদের এদেশে আসার একটা ব্যবস্থা আছে। আমরা জানি যে কেউ যদি এদেশে ব্রিটিশ নাগরিক হন, তবে তিনি তার বাচ্চাদেরকে আনার জন্যে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই বাচ্চার মাকে যদি তিনি না নিয়ে আসেন, তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। বাচ্চা যদি নিজে ব্রিটিশ হয় তাহলে বাচ্চার জন্য এদেশে আসা যতটুকু সহজ, বাচ্চা যদি ব্রিটিশ না হয় আর বাচ্চার মা যদি অন্য দেশে বাচ্চার সাথে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে আনার জন্য অনেক কঠিন পরিস্থিতি হবে। সেক্ষেত্রে দেখাতে হবে ইউকেতে যে প্যারেন্ট আছে সেই প্যারেন্ট হচ্ছে বাচ্চার তার সোল রেসপন্সিবিলিটি আছে। এর সোল রেসপন্সিবিলিটির বিভিন্ন টেস্ট আছে,
এবং বিশেষ করে বাচ্চা যদি মায়ের সাথে থাকে তবে সোল রেসপন্সিবিলিটি দেখানো খুব কঠিন হয়। যদি না হয় যে বাচ্চার মায়ের সাথে বাবার ছাড়াছাড়ি হয়ে গেছে এবং বাচ্চার মা বাচ্চার দায়িত্ব নিচ্ছে না, বাচ্চা হয়তো থার্ড পার্টির কাছে আসে, এক্ষেত্রে কতগুলো টেস্ট তারা দেখে এবং তারা দেখে যে বাচ্চা কোন আত্মীয়র সাথে আছে, যিনি এদেশ থেকে স্পন্সর করবেন। যদি বাবা এদেশে থাকে তখন তারা দেখবে বাচ্চা কি বাবার আত্মীয় স্বজনের সাথে আছে নাকি মায়ের আত্মীয় স্বজনের সাথে আছে। এই বাচ্চার যে তার বাচ্চার জীবনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কে নেয়, যেমন বাচ্চার ভরণ পোষণ কে দেয়, বাচ্চার স্কুলের খরচাপাতি কে দেয়, বাচ্চার কি হবে না হবে, তার ইম্পর্টেন্ট যে সমস্ত ডিসিশন, সে কোন স্কুলে পড়বে, তার কি একজন ইসলামিক শিক্ষক থাকবে, সে কি গান শিখবে, সে কী ধরনের বিভিন্ন দায়িত্ব পালন, কী ধরনের ভাবে তার লাইফটা চলবে, সেই সিদ্ধান্তটা কে দেয়। হ্যাঁ, এখানে তারা যেটা বলে যে রেসপন্সিবিলিটি শেয়ার হতে পারে। দেখা গেল বাচ্চার বাবা এদেশে, বাচ্চার মায়ের সাথে তার সেপারেশন হয়ে গেছে, বাচ্চা কিন্তু তার দাদির সাথে থাকে, দাদি মানে কিন্তু বাচ্চার বাবার আত্মীয়র সাথে আছে এবং বাচ্চার সব খরচাপাতি এই বাবা দিচ্ছেন। বাচ্চার ব্যাপারে নিয়মিত উনি খোঁজখবর নেন, বাচ্চা কোন স্কুলে পড়বে, সে বাচ্চা কি ইসলামিক শিক্ষা নেবে, সে কি আরবি পড়বে কি পড়বে না, এসব সিদ্ধান্ত কে নিচ্ছে, বাবা নিচ্ছে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলি কিন্তু কোর্ট দেখবে বা হোম অফিস দেখবে। এখানে আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এই বাচ্চাদেরকে আলাদা করা, প্যারেন্টদের কাছ থেকে আলাদা করা, এটা কিন্তু ইমিগ্রেশন পলিসি নয় এবং অবশ্যই বেস্ট ইন্টারেস্ট কিন্তু কখনোই বলে না যে বাচ্চাদেরকে আলাদা করতে হবে বা করা লাগবে। তো এই সমস্ত জিনিসগুলো মনে করে এবং আমরা মনে করি এই ধরনের অ্যাপ্লিকেশান বেশ জটিল এবং অবশ্যই আপনারা কেউ করতে চাইলে অভিজ্ঞ কোনো আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেবেন, বিভিন্ন ফ্যাক্টরগুলো দেখবেন এবং সেই ফ্যাক্টরগুলো দেখে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। এবং এই অ্যাপ্লিকেশানে কিন্তু একটা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের ফি তারা নেবে, 4,000 বা 4,000-এর আশেপাশে ফি হবে, অনেক পয়সা। তো এই জন্যে খুব ভালো করে আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশান যদি করবেন। মনে রাখতে হবে বাচ্চার বাবা মা ছাড়াও অন্য রিলেটিভরাও কিন্তু এই ধরনের বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারে। ধরুন বাচ্চার বাবা মা কেউ নাই বা কেউই বাচ্চা দায়িত্ব পালন করছে না, বাচ্চা খুব মানবতার জীবনযাপন করছে, সেক্ষেত্রে তার মামা হয়তো এদেশে সেটেল, মামা কিন্তু তার জন্য অ্যাপ্লাই করতে পারে এই প্যারাগ্রাফ 297-এর ভিতরে আন্ডারে। এখানে যেটা দেখাতে হয় যে বাচ্চাকে এক্সক্লুড করা যাবে না, এক্সক্লুড করলে বাচ্চা মানে এটা একটা কম্পেলিং, একটা মানবতার একটা ভাবে একটা যেটাকে বলে একটা মানবিক কারণ আছে, সেই মানবিক কারণে এই বাচ্চাকে এক্সক্লুড, বাচ্চাকে অ্যাপ্লিকেশান করা থেকে বাদ দেওয়া যাবে না। তো আগেই বললাম এগুলো একটা জটিল ব্যাপার, কিন্তু এ ধরনের অ্যাপ্লিকেশান করা সম্ভব। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আমি যদি বাচ্চাকে দত্তক নেই, দত্তক মানে অ্যাডপশান, এখানে কয়েকটা কথা বলা দরকার। একটা হচ্ছে শরিয়া লতে অ্যাডপশানের কোনো প্রভিশন নাই এবং বাংলাদেশেও অ্যাডপশানের কোনো ল নাই এবং বাংলাদেশ থেকে কেউ যদি অ্যাডপ্ট করে তবে সেই অ্যাডপশান কিন্তু ব্রিটিশ লতে এটা প্রযোজ্য হবে না। অ্যাডপশানের ব্যাপারে আপনার বাংলাদেশকে আলোচনা করার ব্যাপারে আপনারা ভালো অ্যাডভাইস নেবেন এবং কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় যে ব্রিটিশ কোনো প্যারেন্ট যদি কোনো বাচ্চাকে এরকম গ্রাউন্ডে আনতে চান তবে তাকে বাংলাদেশে গিয়ে ওই বাচ্চার সাথে একটা সিগনিফিক্যান্ট সময় বাংলাদেশে বাস করতে হবে এবং জটিল কতগুলো আইনের রিকোয়ারমেন্ট আছে, তারপরে হয়তো ওই বাচ্চাকে দেশে আনা সম্ভব। তো এ ব্যাপারে আমরা হয়তো আগামী দিন আরও কিছু বলবো, কিন্তু এটার এত বেশি কি বলবো আপনার প্রয়োজনীয়তা আছে, এমন বেশি রিকোয়ারমেন্ট আছে যেটা অনেকের পক্ষে স্যাটিসফাই করা সম্ভব নয়। বাট এটা নিয়ে আমরা কথা বলবো সামনের কোনো অনুষ্ঠানে। তো যেটা আমি বললাম, বাংলাদেশের আইনে কিন্তু কোনো দত্তক নাই, দত্তক নেওয়ার কোনো বিধান নাই, মুসলিম শরিয়া লতে দত্তকের কোনো বিধান নাই। আজকে আরেকটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলি, যেটা নিয়ে অনেক হচ্ছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর ব্যবহার। আমরা দেখেছি যে এআই অনেকেই ব্যবহার করেন এবং এখন অনেকে মনে করে এআইটা খুবই ইজি, যে কোনো বিষয় জানতে চান গুগলে গিয়ে দিলেই, এআই করলেই আপনি সাথে সাথে বেশ কিছু ইনফরমেশন পাচ্ছেন। তো আমরা দেখি যে আইনের ব্যাপারে অনেকেই কিন্তু এআই ব্যবহার
করেন। তো এআই ব্যবহার করার অনেক রিস্ক আছে এবং আমরা দেখেছি যে এই এআই ব্যবহার করতে গিয়ে অনেকেই বিপদের সম্মুখীন হয়েছেন, যে কারণ এআইটা অতটা রিলায়েবল নয়। এআই অনেক সময় ভুল তথ্য দিয়ে দেয় এবং এই তথ্যের উপরে ভিত্তি করে যদি আপনি একটা মামলা করতে যান, এবং আমরা দেখেছি যে ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক সময় এআই অনেক ভুল তথ্য দেয়, সেটেলমেন্টের ক্ষেত্রে ভুল তথ্য দিচ্ছে, হয়তোবা দিবেই। বা এই যে আমি একটু আগে বললাম যে অ্যাডপশানকে নিয়ে যে ভুল আছে, হয়তো কেউ অ্যাডপশানের কথা বলে বসলো এবং দেখা করো তাকে হয়তো ভুল তথ্য দিল, কারণ এআই তো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আর হিউম্যান ব্রেন নয় যে তারা ওইভাবে পুরো জিনিসটাকে চেক করে আসবে। তো এই জন্যে যারা এআইয়ের উপরে নির্ভর করে তারা অবশ্যই এআই থেকে যদি কোনো ইনফরমেশান পান সেটাকে অবশ্যই তারা প্রপারলি গিয়ে প্রপার চ্যানেলে গিয়ে সেটাকে চেক করবেন, কারণ এআই দিয়ে একটা ইনফরমেশান নিয়ে সেটা আদালতে হাজির করলে এবং ইনফরমেশানটা ভুল হলে আদালতে মিথ্যে কথা বলার জন্যে কিন্তু আইনজীবী বা দণ্ড হতে পারে এবং অন্য ধরনের স্যাংশন আসতে পারে। এখন সমস্যা হচ্ছে, যেটা আমি বলছিলাম, এআই এর এত বেশি প্রচলন হয়ে গেছে যে আমরাও অনেক সময় সমস্যায় পড়ি। আপনি হয়তো একজন মক্কেলকে পরামর্শ দিলেন, মক্কেল নিজে গিয়ে এআই দিয়ে চেক করে দেখবে যে আমার বুদ্ধিটা, আমার পরামর্শটা ঠিক কিনা। ফলে এটা আমাদের জন্য আবার বিরাট ব্যাপার। তারা হয়তো মক্কেল এআই দিয়ে, না উকিল সাহেব আপনি কি বললেন, এই অ্যাপ্লিকেশান তো করা যায়, আমি তো এআই দিয়ে চেক করে দেখেছি, এরকম অ্যাপ্লিকেশন করা যাবে। তো এগুলো নিয়ে, এটা নিয়ে নানা ধরনের আমি জানি যে কথাবার্তা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আমাদের বাংলাদেশি লয়ার কমিউনিটিতে আমি জানি যে 4 তারিখে তারা একটা সেমিনার করবে যেটাতে লয়াররা বেনিফিটেড হবে, এবং এগুলি আমি মনে করি অত্যন্ত প্রাসঙ্গিক। এবং আমরা মানুষ আস্তে আস্তে আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি, কিন্তু একটা যন্ত্রের উপরে আপনি কতটুকু নির্ভর করবেন? যন্ত্রের তো আর ওই। সেই দর্শকবৃন্দ, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্বে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা বেশ কিছু আলোচনা করছিলাম, কিছু কলও নিয়েছি, এবং আমরা বিভিন্ন বিষয়, বিশেষ করে বাচ্চাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এবং বাচ্চাদের অ্যাপ্লিকেশনের উপরে ভিত্তি করে কী করে অ্যাডাল্ট তাদের বাবা মা বা পরিবার পরিজন থাকতে পারেন, সেরকম কিছু কথা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমি এই ফাঁকে যদি কোনো কল না থাকে, তো বেশ কিছু ইমিগ্রেশনের প্রবলেম যেগুলি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। প্রায়শই দেখি যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে অ্যাডভাইস চান, বলেন আমি এদেশে আসছিলাম পড়াশোনা করতে পারছি না, এখন আমি অ্যাসাইলাম করব, কেউ যদি আমাকে সাজেস্ট করেন যে কোন গ্রাউন্ডে অ্যাসাইলাম করলে ভালো হবে। দেখুন, এটা কিন্তু কোনো কথা হলো না। অ্যাসাইলাম হচ্ছে শুধুমাত্র তাদেরই জন্যে যারা দেশে ফিরে গেলে যাদের বিপদ হতে পারে, যাদের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা হুমকির সম্মুখীন, যাতে মানবাধিকার লঙ্ঘন হবে, তাদের জন্যে। এটা অ্যাসাইলাম এমন না যেটা আরেকটা থাকার একটা ইচ্ছা, একটা বলে দিলাম, এটা তো আর ঠিক ভিজিট ভিসা না, আমি ভিজিট করব, আমাকে থাকতে দাও। তো এটা কিন্তু ঠিক নয়। এবং এই যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই বিভিন্ন ভুয়া অ্যাসাইলাম ক্লেম করার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইলামের রুটটা কত কঠিন হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে অনেকেই ভুয়া স্টুডেন্ট ভিসা নিয়ে দেশে আসেন। ভুয়া মানে তাদের আসলে পড়াশোনা করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তারা এদেশে ঢোকার একটা পথ খুঁজে তারা এদেশে আসেন। অনেকে এরকম ওয়ার্ক পারমিটও অনেক লক্ষ টাকা দিয়ে ওয়ার্ক পারমিট কিনে, আমি বহুত আগে এই অনুষ্ঠানে এবং আরও অন্য অনুষ্ঠানে বলেছিলাম যে পয়সা দিয়ে যে ওয়ার্ক পারমিট কেনা হয় এটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু জেনুইন নয়। তো এই ধরনের ওয়ার্ক পারমিট কিনে যারা আসেন, একটা পর্যায়ে দেখা যায় ওই কাজ নাই, এসে কোনো কাজ পায় না, বা কাজ থাকলেও কাজ কিছুদিন পরে প্রত্যাহার হয়, তখন কি আর কোনো উপায় নাই, গিয়ে অ্যাসাইলাম ক্লেম করা হচ্ছে। আমাকে একজন জানিয়েছে যে 11,000-এর মতো নাকি বাংলাদেশিরা এরকম স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট নিয়ে এসে যারা ভিসা তারা তাদের অরিজিনাল ভিসাতে তারা থাকতে পারেননি, এখন তারা বাধ্য হয়েছেন অ্যাসাইলাম করার জন্যে। আবার আরেকটা নতুন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ঠিক নতুন নয়, এটা বেশ কয়েক বছর ধরে চলছে, সেটা হচ্ছে একজন হয়তো এদেশে আসবে স্টুডেন্ট হিসাবে, ওয়ার্ক পারমিট হিসাবে, তো আরেকজন তার স্পাউস হিসাবে
তারা আসলে স্বামী স্ত্রী নয়, কিন্তু তাকে কিছু পয়সা দিয়ে তার স্বামী বা স্ত্রী এই পরিচয় দিয়ে এদেশে আসছে, এদেশে এসে তারপরে আলাদা হয়ে যাচ্ছে, তালাক নিচ্ছে, এবং তারপরে যিনি আসছেন উনি তখন এরকম কোনো ক্যাটাগরিতে তিনি চলে যাচ্ছেন, অ্যাসাইলাম চাচ্ছেন। তো এই জিনিসগুলির কারণে আমরা দেখতে পেয়েছি যে কীভাবে স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট আনাটা বন্ধ হলো, কীভাবে যারা কেয়ার ওয়ার্কার হিসেবে আসছেন তাদের ডিপেন্ডেন্ট আনাটা বন্ধ হলো। তো এইগুলি কারণে এই সমস্ত এই ভুয়া অ্যাপ্লিকেশন করার কারণে আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে যারা জেনুইন তারা কিন্তু সাফার করছে। তো আপনি যদি অ্যাসাইলাম ক্লেম করতে চান তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে দেশে গেলে আপনার কী বিপদ হবে, কী ভয় আছে আপনার, এবং আপনি কি সরকারের কাছ থেকে কোনো রকমের প্রোটেকশন পেতে পারেন না, কিংবা যেখানে আপনার ভয়, যেখানে আপনি থাকেন সেখান থেকে অন্য কোনো জায়গায় যদি আপনি চলে যান, যেমন আপনার বাড়ি হয়তো হচ্ছে ফরিদপুরে, তো ফরিদপুর ছেড়ে আপনি অন্য জায়গায় চলে গেলেন, রংপুরে আপনি চলে গেলেন, আপনি সিলেটে গেলেন, কিংবা আপনি অন্য জায়গাতে আপনি চলে গেলেন, বাংলাদেশের অন্য কোনো প্রান্তে খুলনায় চলে গেলেন, তাহলে কি আপনি নিরাপদ থাকতে পারবেন? এই সমস্ত বিষয়গুলি আপনি নেন। এবং প্রায় দিনই আমি দেখি আবার অনেকে বলে যে আমি অ্যাসাইলাম চেয়েছিলাম, আমাকে না করে দিয়েছে, এখন আমার অ্যাপিল কবে দেবে, আমি অ্যাপিল নিয়ে খুব ইয়েতে আসি, কবে আমি অ্যাপিলের তারিখ পাবো। এদের জন্য আমার উপদেশ হচ্ছে আপনি অ্যাপিলের তারিখ কবে পাবেন তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আইনজীবীর সাথে আপনি বসেন, তার সাথে একটা রিয়েল অ্যাসেসমেন্ট করেন আপনার কেসে, তার কাছে জানতে চান এই যে আমি অ্যাসাইলাম ক্লেম করেছি এটাকে না করে দিয়েছে, আমি অ্যাপিলে যাচ্ছি, এই অ্যাপিল থেকে আমার জেতার সম্ভাবনাটা কতটুকু, তার কাছ থেকে একটা আন্তরিকভাবে একটা অনেস্ট একটা ওপিনিয়ন নেন এবং জানতে চান যে কী কী। অনেকের সময় আমরা দেখেছি যে অনেক ভালো কেসও মানুষ হেরে যায় কারণ তারা ঠিকমতো কেসটা প্রেজেন্ট করতে পারে না, তারা ঠিকমতো এভিডেন্স আনতে পারে না, ঠিকমতো সাক্ষী আনতে পারে না বলে অনেক ভালো কেসও কিন্তু আমরা দেখেছি আমরা হেরে যাই। এবং যেহেতু আমাদের আরেকটা বিষয় আমি বলতে হবে যে আমাদের কমিউনিটির অনেকে এই দেশে আসার পরে টাকা রোজগারে এত বেশি মত্ত হয়ে যান যে তখন আর নিজেদের কেস নিয়ে ঘাটানোর সময় থাকে না। আমরা এখন প্রায় দেখেছি যে আমরা অস্থির হয়ে যাচ্ছি, একজনের কেস নিয়ে সময় দিচ্ছি, ঘন্টা পর ঘন্টা তার আর খোঁজ নাই, দিনকে দিন ফোন করে পাওয়া যাচ্ছে না, আপনি আসতে পারেন না আমার তো কাজ আছে, অমুকের আসতে পারবেন না আমি পারবো না, আমাকে আমার গভর্নর ছুটি দেবে না, এইভাবে। অথচ দেখেন সে যদি এদেশে থাকতেই না পারে তো এই কাজ দেশে কী করবে? তো নিজের অবস্থানকে তো আগে শক্ত করতে হবে। তো নিজের যে অ্যাপিল নিয়ে আপনি যদি নিজের অ্যাপিল নিয়ে নিজের মাথা ব্যথা না থাকে, নিজের অ্যাসাইলাম কেস নিয়ে নিজের মাথা ব্যথা না থাকে, নিজের অ্যাপ্লিকেশন নিয়ে নিজের মাথা ব্যথা না থাকে, আপনি কেন মনে করুন একজন উকিল তাকে আপনি কিছু পয়সা দিয়েছেন সে এত বেশি মাথা ঘামাবে? আপনার উকিল হয়তো 200 ফাইল নিয়ে মাথা ঘামাচ্ছে, আপনার উকিলের কাছে আপনি তার 200 ক্লায়েন্টের একজন, কিন্তু আপনি তো আপনার কাছে তো মাত্র একটাই কেস, আপনার তো আর 200 কেস নেই মাঝে, তাহলে কেন এটা নিয়ে আপনারা মাথা ঘামেন না? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যদি আপনাদের সাথে বসে অনেকের সাথে বসে একটা স্টেটমেন্ট করা হয়, সেই স্টেটমেন্টগুলো কিন্তু তারা পড়ে না। যখন কোর্টের দিন হয়, কোর্টে গিয়ে তাদের নিজেদের স্টেটমেন্ট কী তারা আগে বলেছে আমার কাছে কী লেখা হয়েছে কিছুই মনে নাই, কারণ পড়েও নাই। দুঃখের বিষয়ে বলা হয় কি যে কি আপনার স্টেটমেন্ট কই, ও তো আমি নিয়ে আসিনি, তো কোথাও আমার ফোনে আসে, এখন ফোনে তো চার্জ নাই। তো দেখেন এই হচ্ছে অবস্থা। তো এইগুলিকে সিরিয়াসলি নিতে হবে। দিনকে দিন আমরা দেখছি যে ইমিগ্রেশনের বিভিন্ন বিষয় কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, এবং কঠিন হয়ে যাওয়ার কারণে অদূর ভবিষ্যতে আমরা অ্যাসাইলামের ভবিষ্যৎ কী আছে আমরা জানি না। আবার আমরা প্রায় দেখলাম যে একটা ভুল ধারণা কাজ করে যে কারোর যদি এদেশে কোনো বাচ্চা হয় তাহলে সে মনে করে আমার যেহেতু বাচ্চা হয়েছে আমার আর কিছুই হবে না। প্রায় সময় বলে আমার তো এখানে একটা বাচ্চা হয়েছে, তাহলে আমি কী বেনিফিট পাবো? যেটা আমরা আগেই বললাম যে বাচ্চা হলেই আপনি বেনিফিট পাবেন না। বাচ্চাদের জন্য যে আইনগুলি আছে, বাচ্চা যদি এতে 7 বছর থাকে সেক্ষেত্রে একটা বেনিফিট পাওয়া যেতে পারে, কিন্তু টেস্ট হচ্ছে বাচ্চার দেশে চলে যাওয়াটা রিজনেবল কিনা। এই আইনটাও যে কোনো সময় তারা ইচ্ছা করে পরিবর্তন করতে পারে, এবং আপনাকে তখন আপনি বললে হবে না আমি যখন আমি এসেছিলাম তখন তো বলা হতো বাচ্চা নিয়ে 7 বছর থাকলেই পাওয়া যাবে, এখন কিন্তু পরিবর্তন হলো। আইনে বলে যে আপনার কোনো লিজিটিমেট এক্সপেকটেশন নাই যে আইনটা সবসময় একই রকম থাকবে। তো এগুলোও কিন্তু একটু মনে রাখা দরকার। আবার এখন আমরা দেখলাম যে একটা বিরাট সংখ্যক অ্যাসাইলাম কিন্তু খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাচ্ছে। যেমন
আপনি স্ক্রিনিং ইন্টারভিউ দিলেন, তার স্ক্রিনিং ইন্টারভিউর পরে 1 থেকে 1.5 মাসের মধ্যে অ্যাসাইলাম ইন্টারভিউ হওয়ার পরে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে একটা বিরাট সংখ্যা, আমি বলবো প্রায় 60% ক্ষেত্রেই এই ধরনের একটা সিদ্ধান্ত, ভালো বা মন্দ একটা সিদ্ধান্ত কিন্তু চলে আসছে। তাই জন্যে ওইটা মনে করার কোনো কারণ নাই, অ্যাসাইলাম ক্লেম করলাম, এই ক্লেমেই 3-4 বছর চলে যাবে, তারপরে ইন্টারভিউ। একজন জানতে চেয়েছে, আমার ইন্টারভিউ যখনই আসে তখনই আমি ডাক্তারকে দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিই, বলি যে আমি তো অসুস্থ, যেতে পারবো না। এখন এইভাবে আপনি কতদিন করবেন? একটা পর্যায়ে বিরক্ত হয়ে যাবে, বিরক্ত হয়ে হয় তারা আপনার কেসটা উইথড্র করে নেবে, অথবা আপনাকে সেলফ কমপ্লিশন ফর্ম আছে, ফর্ম দিয়ে বলবে তুমি তোমার নিজের এই ফর্মটা কমপ্লিট করো, এরপরে ভিত্তি করে একটা স্টেটমেন্ট দেবো, আমরা একটা ডিসিশন দেবো। এটা কিন্তু আপনার জন্য অনেক সময় ক্ষতিকার হতে পারে। ক্ষতিকার এই জন্য হবে যে আপনি ইনাফ ইনফরমেশন দিতে পারলেন না। যদি কেউ এরকম পর্যায়ে পড়েন যে সেলফ কমপ্লিশন ফর্ম আপনাকে কমপ্লিট করতে হচ্ছে, তো আমরা অ্যাডভাইস করবো যে একটা সুন্দর একটা স্টেটমেন্ট লিখে ডিটেল একটা স্টেটমেন্ট সাবমিট করেন। ইন্টারভিউ হলেও বা না হলেও আমরা সবসময় বলি আপনি নিজে একটা স্টেটমেন্ট সাবমিট করবেন, কারণ ইন্টারভিউতে ওরা হয়তো অনেক সময় সব প্রশ্ন আপনাকে করে না। পরবর্তীকালে যে প্রশ্ন তারা আপনাকে করেনি সেই প্রশ্ন থেকে তারা উঠায় কিন্তু আপনাকে তারা না করে দিতে পারে। যেমন ধরুন, তারা হয়তো আপনাকে প্রশ্ন করেনি বাংলাদেশের পুলিশ আপনাকে কখনো গ্রেপ্তার করেছে কিনা কিংবা মারধর করেছে কিনা, আপনাকে হয়তো করেছিল, কিন্তু পরবর্তীকালে তারা আপনাকে না করে দিল এই কারণে যে তুমি তো বাংলাদেশে, তোমার যে অসুবিধা হওয়ার পরেও তুমি 3 বছর বাংলাদেশে ছিলে, তো 3 বছর তো পুলিশ তোমার জন্য কিছুই করলো না। কিংবা আপনি বললেন যে সরকার আপনাকে ধরবে, কিন্তু আপনি এয়ারপোর্ট দিয়ে কী করে বেরিয়ে আসলেন, এ নিয়ে কিন্তু আপনাকে কখনো প্রশ্ন করলো না যে তোমার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থেকে থাকে তবে তুমি এয়ারপোর্ট দিয়ে বের হলে কীভাবে। অথচ যদি আপনি স্টেটমেন্টটা সাবমিট করতেন, সেখানে কিন্তু আপনি সব কিছু কভার করে দিতে পারতেন। আমি শিওর আপনার যিনি উকিল, যিনি আইনজীবী, আপনাকে অবশ্যই সাহায্য করবে যে সুন্দরভাবে একটা কনভিন্সিং ওয়েতে আপনার এই স্টেটমেন্টটা তৈরি করতে, স্টেটমেন্ট তৈরি করে সাবমিট করতে। স্টেটমেন্ট অবশ্যই আপনার জন্যে যথেষ্ট হেল্পফুল হবে। প্লাস সাপোর্টিং ডকুমেন্ট মনে রাখবেন, আপনাকে কিন্তু ইন্টারভিউ পরে 5 দিনের সুযোগ দেবে, 5 ওয়ার্কিং ডে সুযোগ দেবে। কোনো ক্ষেত্রে বলে হয়তো কিছুদিন বাড়ানো যায়, কিন্তু মনে রাখতে হবে 5 দিনের ভিতরে আপনাকে তারা সাবমিট আপনাকে করতে হবে। একজন কলার যুক্ত হচ্ছেন, কলারকে নিয়ে নিই। হ্যালো কলার, আপনাকে শুনছি। হ্যালো, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে একটা প্রশ্ন ছিল। আমি ইউকেতে এসেছিলাম 2025 সালে মাস্টার্সের জন্য, সামহাও পড়াটা কন্টিনিউ করতে পারিনি। এর মধ্যে আমার বিয়ে হয়ে গেছে, তো আমি বাচ্চা হিসেবে আছি, কিন্তু আমার হাজবেন্ডের লিভ টু রিমাইন একটা স্ট্যাটাস আছে। তো আমার একটা বেবি হয়েছে, তো উনি চাচ্ছেন ওর চাইল্ড যে বেনিফিট আছে ওটার জন্য অ্যাপ্লাই করার জন্য। তো আমাকে কোনো প্রবলেম হবে এক্ষেত্রে? সরি, আমি আসলে আপনার কথা পুরোপুরি বুঝতে পারলাম না। আপনি কারেন্টলি কোন ভিসাতে আছেন? আমি ওভারস্টেয়ার হিসেবে আছি। আপনি ওভারস্টেয়ার? হ্যাঁ। আর আপনার হাজবেন্ড ব্রিটিশ? না, ব্রিটিশ না, লিভ টু রিমাইন আছে। আচ্ছা, কি লিভ? লিমিটেড লিভ? হ্যাঁ, লিমিটেড লিভ। তাহলে যেটা হবে, আপনার বাচ্চা কিন্তু ব্রিটিশ না। বাচ্চা যেহেতু ব্রিটিশ না, তো ফলে এই বাচ্চাকে এই মুহূর্তে ব্যবহার করে আপনি কোনো বেনিফিট পাবেন না। আগে বাচ্চার স্ট্যাটাস সর্ট আউট করতে হবে। আপনার হাজবেন্ড কি 20 বছরের গ্রাউন্ডে ভিসা পেয়েছে? 10 ইয়ার্স আউট। ওনার কি 10 ইয়ার্স মানে কি? উনি কি কোন গ্রাউন্ডে তাকে ভিসা দিল? উনি কোন গ্রাউন্ডে? ওনার চিলড্রেন, ওনার আর একটা বিয়ে হয়েছে, তো ওনার চিলড্রেন রাইটে আছে। আচ্ছা, কিন্তু উনি পেয়েছেন লিমিটেড লিভ, ওনাকে 10 ইয়ার্স সেটেলমেন্টে দিয়েছে, তাই তো? আচ্ছা, যেটা হয় এই ধরনের যারা অ্যাপ্লিকেন্ট তারা কিন্তু নর্মালি স্পাউসদেরকে স্পন্সর করতে পারে না, বা বাচ্চাদের ব্যাপারে একটা
প্রভিশন আছে, তো উনি আগে বাচ্চার জন্য ভিসা সর্ট আউট করে তারপরে আপনার জন্য অ্যাপ্লাই করবে। আগে যদি আপনার জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তারা বলবে আপনি আপনার বাচ্চা নিয়ে চলে যান বাংলাদেশে, আপনার হাজব্যান্ডও যেতে পারবে বা হাজব্যান্ড আপনার সাথে যোগাযোগ করে। ফলে বেটার হবে আপনার বাচ্চার ভিসা সর্ট আউট করে তারপরে আপনার জন্য অ্যাপ্লাই করা। আর আপনার বাচ্চার জন্য যদি আপনার যিনি পার্টনারের যদি বেনিফিট ক্লেম করার রাইট থেকে থাকে তবে উনি বাচ্চার জন্য চাইল্ড বেনিফিট জন্য অ্যাপ্লাই করবেন। উনার যদি বেনিফিট ক্লেম করার রাইট না হয়ে থাকে তবে উনি বাচ্চার জন্য উনি বেনিফিট ক্লেম করবেন না। আশা করি আপনি আমার অ্যাডভাইস বুঝতে পেরেছেন। শুধু দর্শকবৃন্দ, আবার আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে বেশ কিছু অ্যাপ্লিকেশনের ব্যাপারে। আমরা বলছিলাম যে অনেকের মনে অনেক ধরনের ভুল ধারণা আছে। অ্যাসালাম নিয়েও একটা ভুল ধারণা অনেকের মধ্যেই আছে। অনেকে মনে করে যে কোনো কিছু করার নাই, অ্যাসালাম করে দাও। এটা কিন্তু ভুল ধারণা। অ্যাসালাম একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরির ব্যাপার, এটা সবার জন্য প্রযোজ্য নয়। এবং সেটার জন্য আমার হিউম্যান রাইটস, আগে দেখতাম যে কোনো লোক এদেশে এসে হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে দেয়। হিউম্যান রাইটসে অ্যাপ্লিকেশন করার দুটো দিক আছে। একটা হচ্ছে প্রাইভেট লাইফের উপর ভিত্তি করে, একটা ফ্যামিলি লাইফ। ফ্যামিলি লাইফের উপর ভিত্তি করলে আপনাকে অবশ্যই এদেশে আপনার ফ্যামিলি থাকতে হবে, হাজব্যান্ড ওয়াইফ কিংবা বাচ্চা থাকতে হবে এবং তাদের এদেশে সেটেল স্ট্যাটাস থাকতে হবে, তাহলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা জোরালো হবে। এর বাইরেও অ্যাপ্লিকেশন করা যায়, অ্যাপ্লিকেশনটা খুবই দুর্বল হবে এবং কদাচিৎ সেই অ্যাপ্লিকেশনগুলি সাকসেসফুল হয়। আর প্রাইভেট লাইফে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাকে 10 ইয়ার লিগালি থাকতে হবে, অথবা 20 ইয়ার্স এদেশে থাকতে হবে, অথবা 20 ইয়ার্স নয় কিন্তু সিগনিফিক্যান্ট টাইম আপনি এদেশে আছেন এবং আপনার পক্ষে দেশে গিয়ে ইন্টিগ্রেট করতে প্রবলেম হবে। এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। দেখা গেল আপনি হয়তো এদেশে যখন আসেন তখন আপনার বয়স ছিল 10, আপনার বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই নাই, তারপরে আপনি হয়তো দেশে দীর্ঘদিন কাটিয়েছেন। এখন আপনি বাংলাও ঠিকমতো বলতে পারেন না, দেশে আত্মীয় স্বজন কারোর সাথে আপনার কোনো যোগাযোগ নাই, দেশটা একটা অচেনা দেশ। তো আপনার ক্ষেত্রে যেটা হতে পারে, আপনি বলতে পারেন দেশে গেলে আপনার সিগনিফিক্যান্ট অবস্টাকল হবে ইন্টিগ্রেশনে, এ ধরনের অ্যাপ্লিকেশন হয়তো করা যেতে পারে। এইগুলো কিন্তু সবই প্রাইভেট লাইফ অ্যাপ্লিকেশন। তো এই জন্য বললাম যে আমরা এই যে একটা প্রবণতা আছে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করলাম, অ্যাপ্লিকেশন আপনারা করতে চান, যদি কোনো উকিলের কাছে যান অ্যাপ্লিকেশন করতে চান, আপনি ফি দিতে পারেন, উকিল নিশ্চয়ই আপনার জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। পরবর্তীকালে অ্যাপ্লিকেশানটা হয়তো নাকচ হয়ে গেল, তখন আপনি গিয়ে উকিলের দোষ দিলেন, বললেন উকিল কি অ্যাপ্লিকেশান করে দিয়েছে, আমি তো ভিসা পেলাম না বা আমার জন্য কিছুই করলো না। আসলে তো করার জন্য তো কিছু নাই। এবং অ্যাসালামেরও ইনিশিয়াল স্টেজও আপনি দেখেন তেমন কিছু কিন্তু আপনার জন্য নাই। আপনি যে ডকুমেন্ট আনবেন সেই ডকুমেন্টই উনি সাবমিট করবেন। উকিলের তো কাজ এই না যে আপনার জন্য বসে বসে সেই ডকুমেন্ট বানাবে। আপনি যদি বলেন আমি অ্যাসালাম করবো, কেন করবো, আমি আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগ করতাম, দেশে গেলে প্রবলেম হবে, তো উকিল আপনাকে বলবে আপনি যে ছাত্রলীগ করতেন তার কি কোনো প্রমাণ আছে, মেম্বারশিপ কার্ড আছে, বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কারো কাছ থেকে কি কোনো সাপোর্ট লেটার আপনি আনতে পারবেন? আপনি আশা করবেন না যে এই লেটারগুলি, এই মেম্বারশিপ কার্ডগুলি ওই উকিল সাহেব বানিয়ে দেবে, এটা আপনাকে আনতে হবে। এবং আপনি অবশ্যই, আপনার একটা দায়িত্ব আছে যে আপনি জেনুইন ডকুমেন্ট আপনি সাবমিট করবেন। আপনি এখানে গিয়ে ওইখানে গিয়ে ইস্ট লন্ডনে গিয়ে কি ওয়েস্ট লন্ডনে গিয়ে সাউথ লন্ডনে গিয়ে কাউকে দিয়ে পয়সা দিয়ে ডকুমেন্ট বানায় নিয়ে আসবেন, তা কিন্তু নয়। আপনাকে সত্য কথা বলার একটা দায়িত্ব আছে আপনার। তো ইদানিং যেটা বললাম যে প্রায় আমরা দেখছি যে অনেকেই আমাদের কমিউনিটি থেকে খুব বেপরোয়া হয়ে গেছে, যে কোনোভাবেই থাকতে হবে, সেই কারণে এই ভুয়া অ্যাপ্লিকেশনের প্রতি ঝোঁক, এবং সেই জন্যই তারা অ্যাপ্লিকেশন করে যাচ্ছে। এবং প্রায় সময় তারা বলে যে তাদের আইনজীবীরা তাদেরকে সাহায্য করছে না। আমার মূল প্রশ্ন হচ্ছে যে আসলে কি সাহায্য করার মতো কিছু আছে কি না। তো যাই হোক, যে ধরনের অ্যাপ্লিকেশন আপনি করেন না কেন, অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেবেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা করবেন, পয়সা জানার আগে আপনি তার কাছে জানতে চাইবেন এই অ্যাপ্লিকেশনটা আপনি করছেন, এই অ্যাপ্লিকেশানে সফল হওয়ার সম্ভাবনা আপনার জন্য কতটুকু, এবং সফল না হলে আপনার জন্য বিকল্প কোনো ব্যবস্থা আছে কি না, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং যেভাবে তারা যাচ্ছে আমরা দেখছি যে এখন প্রায় অনেকে আগে যেমন কিছু সময় পাওয়ার জন্য তারা FLR অ্যাপ্লিকেশন করতেন,
এই এফএলআর অ্যাপ্লিকেশানগুলি কিন্তু এখন খুব দ্রুত তারা নিষ্পত্তি হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আপনি অ্যাপিলের রাইটও পাচ্ছেন না, এটা দিয়েই আপনাদেরকে বেল কন্ডিশনে দিয়ে দেওয়া হচ্ছে। এটা দিয়ে ভবিষ্যৎ অ্যাপ্লিকেশান করাটা আপনাদের জন্য দুরূহ করে দিচ্ছে। তো যেটাই হোক, আগেই বলেছি যে যেটাই করেন না কোনো হিসেব করে করবেন এবং অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। অহেতুক টাকা পয়সা খরচ করে হাজার হাজার পাউন্ড, কষ্টার্জিত হাজার হাজার পাউন্ড খরচ করে উল্টাপাল্টা অ্যাপ্লিকেশান করবেন না। এটা হবে আপনাদের কাছে আমার পরামর্শ। আমরা আরও যে বিষয় নিয়ে আমরা আজকে একটু কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ইদানিং আমাদের অঞ্চল থেকে ভিজিট ভিসার একটা বিরাট অংশ কিন্তু নাকচ হয়ে যাচ্ছে এবং আমরা প্রায় দেখি যে প্রি অ্যাকশন প্রোটোকল দিয়ে হাইকোর্টে যাওয়ার থ্রেট দিলে তারা অনেক সময় ভিসা দিচ্ছিল। এরপরে তারা দেখা যাচ্ছে যে প্রি অ্যাকশন প্রোটোকল দিলে তারা ফিরিয়ে নিয়ে যাচ্ছে, 3 মাস পরে আবার নতুন একটা সিদ্ধান্ত দিয়ে আবার না করে দিচ্ছে। এই ঘটনাগুলি প্রায়শই কিন্তু ঘটছে এবং সে কারণে আমার মনে হয় যে এই অ্যাপ্লিকেশনগুলি করার আগে অনেক সচেতন হওয়া উচিত। যে কারণে আমরা দেখি যে ভিজিট ভিসা এখন নাকচ হচ্ছে, তার একটা তো অবশ্যই ফাইন্যান্স, টাকা পয়সা কীভাবে আসছে, পার্সোনাল সার্কামস্টান্সের আসলে কোনো ঠিকমতো জবাব নাই। দেখা যাচ্ছে যে একজনের হয়তো ইনকাম মাসে 10,000 টাকা, কিন্তু দেখা গেল তার ব্যাংকে হঠাৎ করে 50 লাখ টাকা এসে হাজির। এই টাকাটা কোত্থেকে কীভাবে আসলো তার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। তারপর আবার দেখা যায় যে সাফিসিয়েন্ট টাইম বাংলাদেশে বা যে দেশ থেকে সে আসছে সে দেশে তার ওই রকম আত্মীয় স্বজন নাই। দেখা গেল একজন মহিলা আসতে চাচ্ছেন, সেই মহিলার সব ছেলে মেয়েই কিন্তু বাইরে সেটেল। সেক্ষেত্রে তারা মনে করতে পারে মহিলাও তার পরিবারের সবাইকে ফলো করবে, সেও এদেশে আসলে সেও ফেরত যেতে চাইবে না। তারপর আবার সম্পত্তির ব্যাপার, সম্পত্তির কথা আপনি বললেন আমার অনেক সম্পত্তি আছে কিন্তু কোনো কাগজপত্র আপনি দাখিল করলেন না। আবার বললেন যে আমার কি আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, দেখালেন অনেক বড় ব্যবস্থা, সেখানে কিন্তু আপনি ঠিকমতো ট্যাক্সের পেপার আপনি দেখালেন না। তারপরে ট্যাক্স আপনি দিলেন, আপনার যে ট্রেড লাইসেন্স আপনি দেখালেন না। আবার একটা বড় প্রশ্ন হচ্ছে আপনি এত বড় ব্যবসাদার, আপনার এত বড় বিজনেস আছে, আপনি কি করে 6 মাসের জন্য দেশে চলে আসবেন? তাহলে এই সময়টাতে আপনার ব্যবসাটা কে দেখাশোনা করবে? এরকম বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু আসে। তো আমি যেটা বলবো যে অবশ্যই আবার অভিজ্ঞ কোনো আইনজীবীর পরামর্শ নেবেন, বিভিন্ন ডকুমেন্টগুলো জেনুইন হয়। অনেকেই আমি দেখি যে তারা বিজনেসের ট্রানজ্যাকশান দেখায়, ট্রানজ্যাকশানগুলো দেখলে যে কোনো লোক দেখলেই, যার একটুখানি ধারণা আছে সে দেখলেই বুঝবে যে এই ট্রানজ্যাকশানগুলি সবই করানো হয়েছে, এটা জেনুইন ট্রানজ্যাকশান নয়। আপনি দেখাচ্ছেন যে আপনি 5 তারিখে 50,000 টাকা জমা দিলেন, আবার দেখা যাচ্ছে 6 তারিখেই আপনি 50,000 টাকা উঠায় আনলেন, কিংবা 5 তারিখে 50,000 জমা দিলেন, 6 তারিখে আপনি 48,000 টাকা উঠায় আনলেন। তাহলে পয়সাটা থাকলো কোথায়? প্রশ্ন হচ্ছে এই যে 50,000 টাকা যে আপনি জমালেন, কীভাবে জমালেন? আপনি বলবেন যে এটা তো আমার 1 মাসের বিজনেসের ইনকাম। তাহলে প্রশ্ন হচ্ছে বিজনেসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত এই যে 50,000 টাকা আপনি জমালেন, এই টাকাটা আপনি কোথায় রাখলেন? টাকাটিকে আপনি রোজ রাতে গিয়ে বালিশের তলে রাখতেন? তারপরে কি আপনি মাসের শেষে একসাথে 50,000 টাকা কি জোগাড় করে আপনি ব্যাংকে জমা দিলেন? জমায় যদি দিলেন তাহলে আবার পরের দিন কেন আপনি আবার পুরো টাকাটা উঠাই নিলেন? তো এই যে ট্রানজ্যাকশানটা হলো, ট্রানজ্যাকশানটা তারা বুঝতে পারবে একই পয়সা কিন্তু সার্কুলেট করা হচ্ছে, তার ফলে এই ট্রানজ্যাকশানগুলো কিন্তু জেনুইন নয়। তো এই ব্যাপারগুলি কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা নিজেদেরকে যত চালাক বলে মনে করি না কেন, হোমাবেশীর লোকেরা সবাই গর্দভ, তারা কেউ কিছু বুঝতে পারবে না, এ কথা কিন্তু আপনি মনে করবেন না। কাউকে বোকা ভাবা একটা বোকামিরই লক্ষণ। আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আজকে আমরা বেশ কিছু কথা বললাম। আমরা হাইলি পোটেনশিয়াল যে ভিসা নিয়ে কথা বললাম, হয়তো বাংলাদেশ থেকে কেউ ভিসার জন্য এলিজিবল হবেন সেটা নিয়ে কথা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বললাম, আর